আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আমাদের এই ক্লাসটা ন্যারেশনের সেকেন্ড ক্লাস। এটা হচ্ছে ন্যারেশন পার্ট 1 এর রিভিউ ক্লাস। অর্থাৎ আমরা যে রুলস গুলো দেখেছিলাম সেগুলো আরেকবার একটু ঝালাই করে নেওয়া যায় এই ক্লাস থেকে। তো স্বাগতম আজকের এই ক্লাসে। তবে এই ক্লাসটি দেখার আগে তোমরা ন্যারেশনের পার্ট 1 যেটা সেটা পুরোটাই দেখবে। ওখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে আমরা শুধুমাত্র এক্সাম্পল গুলো দিয়ে যাব। তো ফার্স্ট এক্সাম্পল যেটা ছিল ন্যারেশন রিভিউ ক্লাস 1, হি সেড টু মি আই এম এ স্টুডেন্ট। এটাকে ইন্ডিরেক্ট করতে হবে। এখানে সবগুলো আছে ডিরেক্ট সেন্টেন্স, এই ডিরেক্ট সেন্টেন্স গুলোকে ইন্ডিরেক্ট করতে হবে। তো তার আগে জানি আমরা ন্যারেশনে কোন কোন চেঞ্জ করেছিলাম। প্রথমে করতে হয় সাবজেক্ট, এরপর আরবি মানে রিপোর্টিং ভার্ব, এরপর অবজেক্ট, এরপর ইনভার্টেড কমা, এরপর পার্সন, এরপর টেন্স। তো দেখা যাক সাবজেক্ট কোনটা। এই হি হচ্ছে সাবজেক্ট, আরবি হচ্ছে সেইট, তারপর অবজেক্ট হচ্ছে মি, এরপর পার্সন এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যাকে বলা হয় পার্সন। এরপর দেখো ইনভার্টেড কমা, এই তো ইনভার্টেড কমা, এটা ইনভার্টেড কমা। এরপর আসে টেন্স, মানে এই পুরো বাক্যের টেন্সটা কি হবে সেটা। তো আমরা প্রথমেই জানি সাবজেক্ট, ডিরেক্ট স্পিচের সাবজেক্ট যেটা থেকে সাবজেক্ট সেটাই বসে। তারপর যেটা রিপোর্টিং ভার্ব যেটা থাকে সেটাই বসে, শুধু টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। যেমন এখানে আছে সেইড টু, আমরা সেইড টু মি রাখতে পারি, আমরা এই সেইড টুর পরিবর্তে টোল্ড লিখতে পারি। আমরা আগে দেখেছিলাম যে রিপোর্টিং ভার্ব আমরা যদি টোল্ড লিখি, টোল্ড এর পরে টু দিতে হবে না। দেখো টোল্ড মি, তো টোল্ড মি। আর যদি আমরা সেইড টু লিখি, তাহলে সেইড টু মি, অর্থাৎ সেইড এর পরে টু দিতে হবে। এরপর ইনভার্টেড কমা উঠে গিয়ে কখন কি বলবে সেটা প্রথম ক্লাসে বলা হয়েছিল। যখন ইন্টারোগেটিভ, যখন অ্যাসার্টিভ সেন্টেন্স তখন আমরা বসাবো দ্যাট। এখানে তাহলে দেখো ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। তারপরে দেখবো আমরা এই এখন সাবজেক্ট গেল, রিপোর্টিং ভার্ব বলে ইনভার্টেড কমা গেল। এখন দেখবো এই অবজেক্টটা কি হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেওয়া থাকে, এটার অবজেক্টও একই হয়, অবজেক্টের কোনো পরিবর্তন হয় না। এরপর আসে পার্সন। তো আমরা দেখেছিলাম সান নিয়মে সহজে আমরা পার্সন পরিবর্তন করতে পারি। এসতে সাবজেক্ট, ওতে অবজেক্ট, এনতে নো চেঞ্জ। সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সনকে ধরবে, অবজেক্ট সেকেন্ড পার্সনকে ধরবে, এবং এনতে নো চেঞ্জ, এটা কোনো পরিবর্তন হবে না। দেখো এখানে আমাদের আছে সাবজেক্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। আই, এটা কাকে ধরবে? সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আই ধরবে হি কে। তাহলে কি হবে? হি সেড টু মি আই এম এ স্টুডেন্ট, তাহলে হবে সেড টু মি হি, আই তাহলে ধরবে কাকে? এই এটাকে, যার কারণে এখানে হবে হি। এরপর আসে সাবজেক্ট গেল, পার্সন গেল, এরপর দেখবো আমরা পুরো টেন্স। তো টেন্স অনুযায়ী আমরা জানি যখন রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হবে তখন রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যা আছে তাই হবে। কিন্তু যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচ পাস্ট করসপন্ডিং পাস্টে চেঞ্জ হয়েছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, এবং পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ। এখন দেখো আমরা এটা লিখেছি, তাহলে হি সেড টু মি আই এম এ স্টুডেন্ট, হি টোল্ড মি অথবা সেড টু মি দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। এটা গেল আমাদের প্রথমটা। এরপর আমরা যাব অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সের দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, তো অ্যাসার্টিভ সেন্টেন্স লিখেছি। দেখো 2 নাম্বার এক্সাম্পল, হি সেজ টু মি আই এম আ স্টুডেন্ট। তাহলে সেজ, যার কারণে এখানে দেখো টেল লিখেছি। যদি এটা পাস্ট থাকলে এটা আমরা পাস্ট লিখতাম, তাহলে হি
টেল মি অথবা সে টু মি দ্যাট ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, এখানে আই কাকে ধরবে? ফার্স্ট পারসনকে, যেহেতু সাবজেক্ট ইজ দ্য সাবজেক্ট, এটাকে ধরবে হচ্ছে এই সাবজেক্টকে ফার্স্ট পারসন, তাহলে ধরতেছে আমাদের সাবজেক্টকে। হি দ্যাট হি টেল মি দ্যাট হি ইজ আ স্টুডেন্ট। এখানে দেখো সেই যার কারণে এখানে আই এম এ স্টুডেন্ট এই বাক্যের রিপোর্টেড স্পিচের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে সরাসরি লিখতে পারি হি টেলস মি হবে এখানে, হি টেলস মি অথবা সেজ টু মি দ্যাট হি ইজ আ স্টুডেন্ট। যদি এখানে সেইড হতো তাহলে এখানে আমরা লিখতাম ওয়াজ এবং এখানে লিখতাম টোল্ড। এরপর আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, একটা হচ্ছে ডাব্লিউ ওয়ার্ড এইচ দ্বারাই শুরু হয়, ডাব্লিউ এইচ ওয়ার্ড যুক্ত, আর একটা হচ্ছে ডাব্লিউ এইচ ওয়ার্ড ছাড়া যেগুলো সেগুলো। দেখার প্রথমে একটু ডাব্লিউ এইচ ওয়ার্ডের গুলো দেখবো। তো ডাব্লিউ এইচ ওয়ার্ডের ক্ষেত্রে যে নিয়মগুলো সেটা হচ্ছে ডাব্লিউ এইচ ওয়ার্ডের কোনো পরিবর্তন হয় না, ডাব্লিউ এইচ ওয়ার্ডটা ইউজ করতে হয়। আর যখন ডাব্লিউ এইচ ওয়ার্ড ছাড়া অন্য কোনো প্রশ্ন করা বোঝায় তখন আমরা ইফ অথবা ওয়েদার দিয়ে তখন চেঞ্জ করি। এখন আসে প্রথমে দেখো হি সেজ টু মি হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। তো সাবজেক্ট এর পরিবর্তন হয় না, এখানে সেজ যেহেতু একটা প্রশ্ন করা বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হয় আস্ক অথবা ইনকোয়ার, মাথায় রাখতে হবে। এরপর দেখো আস্ক টু হয় না, আস্ক মি, হি আস্ক মি লিখলাম, এরপর হোয়াট আছে হোয়াট লিখলাম, ক্লাস হোয়াট ক্লাস ডু আই রিড ইন। তাহলে হি সেজ টু মি হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হি আস্ক মি হোয়াট ক্লাস আর রিড ইন। এখানে কিন্তু আমাদের ডু থাকতেছে না, যেহেতু আমরা প্রশ্ন লিখতেছি না, ডাইরেক্ট আমরা অ্যাসার্টিভে যাচ্ছি। তাহলে হোয়াট ক্লাস ডু আই রিড ইন। দেখো he said to me what do you want, he asked me, এটা আমরা করেছি প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটা দেখো পাস্ট আছে, এটা হচ্ছে পাস্ট আছে, যার কারণে আমরা দেখব he said to me what do you want, তাহলে he asked me what I wanted। এখানে আমরা নিয়ম যেটা জানি, যদি এটা পাস্ট টেন্স হয় মানে রিপোর্টিভ ভার্ব পাস্ট টেন্স হয় তাহলে টেন্স হয় করেসপন্ডিং পাস্টে যায়। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই বাক্যটা হোয়াট ডু ইউ ওয়ান্ট এটাকে আমরা পরিবর্তন করে লিখতেছি হোয়াট আই ওয়ান্টেড। এখানে দেখো ওয়ান্ট প্রেজেন্টে আছে, এই ওয়ান্টেড হয়ে যাচ্ছে তখন পাস্টে। এরপর আসি 5 নম্বর উদাহরণে। রহিম said to করিম আর ইউ এ স্টুডেন্ট, রহিম asked করিম, এখানে থেকে ডাব্লিউএইচ ওয়ার্ড নাই, আমাদের আছে আর, আমরা আর এর পরিবর্তে লিখতে পারি ইফ। ইউ সেকেন্ড পারসন ধরবে অবজেক্টকে, তাহলে এখানে হবে করিম, তাহলে ইউ ধরবে করিমকে, এখানে আমরা হির এখানে ব্র্যাকেট দিয়ে কে লিখে দেবো যেহেতু করিমকে ধরতেছি, তাহলে হি ওয়াজ আ স্টুডেন্ট। আমরা এই পুরো সেন্টেন্সকে অ্যাসার্টিভে নিয়ে যাচ্ছি, ইফ হি ওয়াজ এ স্টুডেন্ট, ইফ দিয়ে পুরোটা আবার প্রশ্ন করে বোঝায়, তাহলে এতটুকু আমরা অ্যাসার্টিভ মাথায় রাখতে হবে। এরপর দেখো 2 নম্বর উদাহরণ। রহিম said to Karim, have you taken your breakfast? রহিম asked Karim if he had taken his breakfast. Subject no change, said to কে আমরা asked করেছি, করিমের নো চেঞ্জ, অবজেক্ট যা অবজেক্টে আছে, এরপর ইউ আছে, ইউ ধরবে সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট কে ইফ হি, তাহলে এখানে আমরা কে লিখে দিব, শর্ট নামের প্রথম অক্ষর দিয়ে লিখে দিচ্ছি আমরা হি। তারপর দেখো এখানে আছে said, এখানে আছে taken, have taken মানে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমরা নিয়ে যাব পাস্ট পারফেক্টে had taken। তাহলে রহিম asked Karim if he had taken his breakfast, বাকিটুকু যা আছে তাই লিখবো। এই গেল আমাদের ইন্টারোগেটিভ। এবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা 3-4 ধরনের দেখেছিলাম ইনভার্টেড কমা উঠে যে। তো প্রথমত প্লিজ থাকলে রিকোয়েস্ট টু বসে, এরপর অ্যাডভাইস বসে, সাজেস্ট বসে, ফরবিড বসে, প্রপোজড বসে,
তো সব ক্ষেত্রে মনে রাখার একটা আমরা টিপস দিয়েছিলাম, সেটা হচ্ছে প্রপোজড-এর পরে টু বসে। এটা হচ্ছে আমাদের অপটেটিভের ক্ষেত্রে, সরি। তো দেখো 7 নম্বর উদাহরণ, হি said to me, please give me a glass of water. তো এটা হচ্ছে আমাদের একটা অনুরোধমূলক বাক্য, যার কারণে আমরা said to কে রিকোয়েস্টে পরিণত করব, হি রিকোয়েস্ট। তাহলে পাস্টের কারণে রিকোয়েস্টেড, অবজেক্টের নো চেঞ্জ। তারপরে এই টু গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, প্লিজটা উঠে যাচ্ছে, প্লিজ, এটার কারণে আমরা রিকোয়েস্ট দিয়েছি। এরপর দেখো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে এই টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এটাকে বাক্য অনুযায়ী চেঞ্জ করে নিতে হচ্ছে। এরপর দেখো দ্য টিচার সেড টু দি স্টুডেন্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা কিন্তু এক ধরনের উপদেশমূলক বাক্য, যার কারণে দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এটা হয় দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, একই দুইটা। আমরা টু এখানে ইনফিনিটিভ। তো দেখো হি সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান, এটা হচ্ছে নিষেধমূলক একটা বাক্য। তো আমরা সাধারণত যেটা করব, হি ফরবিড মি টু রান ইন দ্য সান, সে আমাকে নিষেধ করলো দৌড়াতে। এবার যদি আমরা ভাবি যে অ্যাডভাইস দিয়ে করবো, হি অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান, সে আমাকে উপদেশ দিল রোদে না দৌড়াতে। তবে আমরা প্রথমটাই বেশি সাজেস্ট করি, এটা লেখাই উত্তম। এরপর 10 নাম্বার এক্সাম্পল, হি সেড টু মি উই শুড গো ফর এ ওয়াক, এটা হচ্ছে আমাকে একটা প্রপোজ করতেছে, মানে প্রপোজাল দিচ্ছে যে আমার চলো আমরা হচ্ছে তো হাঁটতে যাই। তো হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো ফর এ ওয়াক, তাহলে যেহেতু আমাদের প্রপোজাল, যার কারণে আমরা প্রপোজড-এর সঙ্গে সবসময় টু বসে, টু, এটা অবজেক্টের কোনো চেঞ্জ হচ্ছে না, ইনভার্টেড কমা থেকে দ্যাট। তারপরে এখানে দেখো মি আছে, তো সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কোনোটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে উই এর কোনো চেঞ্জ হয় না, উই থাকে। এটা আমাদের রুলসে পড়েছিলাম। তাহলে উই শুড গো ফর ওয়ার্ক, বাকিটুকু নো চেঞ্জ। এরপর দেখো উই সেড টু দ্য চেয়ারম্যান লেট আস ড্রপ দ্য ম্যাটার, তাহলে এটা কি লেখা যায়, এটা একটা প্রপোজ। তো উই প্রপোজ টু দ্য চেয়ারম্যান, উই প্রপোজ টু দ্য চেয়ারম্যান টু ড্রপ দ্য ম্যাটার। আবার আমরা এইভাবে লিখতে পারি, উই প্রপোজ টু দ্য চেয়ারম্যান ড্রপিং দ্য ম্যাটার। প্রপোজ টু দ্য চেয়ারম্যান ড্রপিং দ্য ম্যাটার, এখানে আমরা টু প্লাস ভার্ব বেস ফর্ম, এখানে আমরা আইএনজি ফর্ম করেছি, যার কারণে আমরা এখানে টু আর ইউজ করিনি, তবে প্রপোজডের সঙ্গে টু ঠিক ইউজ করেছি, ওটার কোনো সম্পর্ক নেই। এরপর দেখো কামাল সেড টু মি লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, এটা একটি ব্যতিক্রম সেন্টেন্স, প্রায় স্কুলের পরীক্ষাগুলোতে এসে থাকে। কামাল টোল্ড মি দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইকড, এক্ষেত্রে মাথায় রাখতে হবে যখন লেট দ্বারা প্রস্তাব বোঝাবে না। দেখো কামাল আমাকে বলল যে তাকে তার খুশি মতো একটা কাজ করতে দাও, এখানে কি আমাকে কোনো প্রপোজ করলো বা কামাল বা যাকে করতে তাকে কোনো প্রপোজ করলো, এখানে কিন্তু লেট দ্বারা কোনো প্রস্তাব বোঝাচ্ছে না, সাধারণ একটা অর্থ বোঝাচ্ছে তাকে করতে দাও এরকম। তো যার কারণে আমরা লেটের পরিবর্তে তখন মাইট ইউজ করব। তাহলে কামাল টোল্ড মি দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইক, যার কারণে এখানে কিন্তু কোনো প্রস্তাব নাই। তাহলে আমরা 12 নম্বর দেখলাম। এবার দেখবো আমরা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হয় যে উই ইউজড প্রেড, যেমন ফাদার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সাম, এটা একটা হচ্ছে প্রেড। তাহলে ফাদার প্রেড দ্যাট আই মাইট পাস ইন দ্য এক্সাম, এখানে মে কেন মাইট হচ্ছে বলতো, কারণ এটা আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এইটুকু, তাহলে এটা যাবে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। বা আমরা জানি যে মডেলগুলো কিভাবে পরিবর্তন হয়, মেয়ের পরিবর্তন মাইট, মে মাইট ক্যান কুড, তাহলে সেক্ষেত্রে মে থেকে মাইট সেটা। এরপর আসি এক্সক্লামেটরি সেন্টেন্সে। দেখো দ্য ম্যান সেড অ্যালাস আই এম আনডান, তো এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যেটা
আর সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসে এক্সক্লেমড উইথ, তারপরে যদি দুঃখ বোঝায় সরো, তারপর আনন্দ বোঝায় এক্সক্লেমড উইথ জয়, এরপর লজ্জা বোঝালে তখন এক্সক্লেমড উইথ শেম, এই টাইপের অনেক কিছু বসে। তো আমরা এখন দেখবো দ্য মেন সেড আল্লাহ সাইমান্ডান, তাহলে এটা দুঃখ বোঝাচ্ছে, দ্য ম্যান এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। এটা হচ্ছে আমাদের ক্লাস 2 এর বইয়ের একটা ওই রাজহাঁসের গল্প একটা অন্যতম একটা বাক্য, সবারই জানা থাকার কথা। তো 5 নম্বরে এখন 15 নম্বরে যাবো। রহিম said that হুররে I won the game, তাহলে রহিম exclaimed with joy, যেহেতু এটা হুররে joy that he had won the game, এখানে কিন্তু টেন্সের পরিবর্তন করা হয়েছে। এরপর 16 নম্বরে দেখো he said what a pity, he exclaimed that it was a great pity, তো what a pity এটাকে আমরা প্রথমে অ্যাসার্টিভে নিয়ে যাবো, what a pity, it was a great pity, he exclaimed that, এখানে জয় না দিলেও হবে। এরপর আমরা যাব, এগুলো গেল আমাদের পার্ট ওয়াইজ, মানে সেন্টেন্সের ধরন অনুযায়ী চেঞ্জ। এর মধ্যে আমরা দেখলাম টেন্স কিভাবে চেঞ্জ হয়, বাকিগুলো যে 6টা 7টা চেঞ্জ হয়, সেই 6টা চেঞ্জ আমরা দেখলাম। এবার আমরা একটু ব্যতিক্রম যেগুলো শিখেছিলাম মিক্সড প্র্যাকটিসে, দেখো দ্য ইত্তেফাক says we published that report on environmental pollution, আমরা জানি যখন ইম্পার্সোনাল হয় সাবজেক্ট দ্য ইত্তেফাক, এটা একটা ইম্পার্সোনাল সাবজেক্ট, যার কারণে ওই হবে ইটে রূপান্তরিত হয়ে যাবে। The Ittifaq says that it published the report on environmental pollution, এক গেল। এইগুলোতে কিন্তু টেন্স বা এই যে নিয়ম সেগুলো আমি বলতেছি না, তোমরা নিজেরাই পারবে এখন। এরপর দেখো 2 নাম্বার ডিরেক্ট I shall meet you tomorrow, তো যখন কোনো মানে স্পিকার বা লিসেনের উল্লেখ না থাকে তখন আমরা কি করি, the speaker said to the person spoken to লিখে পরের অংশটুকু লিখি। দেখো এখানে লিখেছি the speaker said to the person spoken to, তারপর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট আই মানে এই বক্তা, তাহলে হি এস লিখেছে স্পিকার উড মিট ইউ দ্য নেক্সট ডে, তো টুমরো থাকলে আমরা জানি দ্য নেক্সট ডে হয়, শ্যাল থাকলে এখানে আমরা দেখো এখানে আমরা শ্যালকে উডে নিয়ে গেছি। তারপর ডিরেক্টে he said to me you had better go, আমরা জানি had better থাকলে বাক্যে কোনো চেঞ্জ হয় না, he told me that I had better go, ইউ ধরবে অবজেক্টকে, কারণ সেকেন্ড পারসন ধরবে অবজেক্টকে, সেকেন্ড পারসন ধরবে অবজেক্টকে, তাহলে মি এখানে তাহলে হয়ে যাবে আই। এরপর আমরা জানি যে যখন মাইট থাকে ডিরেক্টে ইনডিরেক্টে সেটা মাইট সাধারণত পরিবর্তন হয় না, ব্যতিক্রম আছে, যেমন দেখো I said to him you might go, তাহলে I said to him, ইউ ছিল, ইউ ধরবে আমাদের অবজেক্টকে, তাহলে হি মাইট গো, এখানে মাইটের কোনো পরিবর্তন হলো না। এরপর আসি 5 নাম্বার, হি সেড টু হার ইউ মাইট পোস্ট দ্য লেটার, তো এখানে মাইট দ্বারা আমরা জানি যে মাইট দ্বারা যখন অনুরোধ বোঝাবে তখন আমরা মাইটকে আস্টে রূপান্তর করব, বাকি সব ক্ষেত্রে মাইট অপরিবর্তনীয় থাকে। আমরা এখন দেখি কি হয়। হি সেড টু হার ইউ মাইট পোস্ট দ্য লেটার, এখানে ইউ আছে, ইউ ধরবে সেকেন্ড পারসন সরি অবজেক্টকে, সেকেন্ড পারসন ধরবে অবজেক্টকে, মাইট পরিবর্তন হয়ে যাবে আস্টে। দেখো হি আস্কড হার টু পোস্ট দ্য লেটার, শর্ট করে নিচ্ছি আমরা। এরপর আসে মাস্টে, মাস্টের ক্ষেত্রে 3 থেকে 4টা মাস্ট সাধারণত হ্যাডটে রূপান্তরিত হয়, আবার মাস্ট যখন দ্বারা কোনো মাস্ট দ্বারা যখন কোনো বাধ্যবাধকতা বোঝায় তখন মাস্টের কোনো পরিবর্তন হয় না। এরপর মাস্ট দ্বারা যখন ফিউচারে কোনো কাজ বোঝায় তখন উডে রূপান্তরিত হয়। এখন দেখো 6 নাম্বার, নাফিসা said that said I must write a letter, তো নাফিসা said that, এখানে কিন্তু অবজেক্ট নাই যার কারণে said এর পরে টু দিচ্ছি না আমরা, অবজেক্ট থাকলে যদি আমরা said এর পরে অবজেক্ট লিখতে চাই তাহলে টু দিয়ে টু প্লাস অবজেক্ট দিতে হবে। ধরুন নাফিসা said that he had to, তাহলে মাস্ট রূপান্তরিত হয়ে গেল হ্যাড টু রাইট এ লেটার। এরপর আসি আমরা ফাদার সেড টু হিজ সন ইউ মাস্ট অবে ইউর টিচার্স, এটা হচ্ছে একটা শিরোনাম বাধ্যবাধকতামূলক একটা সেন্টেন্স, এটা করতে হবে, তাহলে এটা মাস্টের কোনো পরিবর্তন হবে না। ফাদার সেড টু হিজ সন দ্যাট হি মাস্ট অবে হিজ টিচার,
এরপর আসে 8 নম্বরে, we must leave the house if the rent is increased। তো এটা একটা ভবিষ্যতের কাজ বোঝাচ্ছে যে ছেড়ে যাব, তাহলে মাস্ট এ রূপান্তরিত হবে would have to তে। তাহলে মাস্ট would have to। তাহলে he said that they would have to leave the house if the rent was increased। এখানে আমাদের said আছে, তো এখানে is যার কারণে past এ চলে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের এই বেসিক রিভিউ ক্লাসের পার্ট 1। তো আমরা এখন কিছু প্র্যাকটিস দেখবো, এই প্র্যাকটিসগুলো নিজেরাই করবে। আশা করি এই প্র্যাকটিসগুলো করার পরে আর ন্যারেশন ডিটেলস বা সিঙ্গেল সেন্টেন্সে আটকানোর কথা না। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নিবে এবং বাসায় নিজের প্র্যাকটিস করবে। কোনোটা না পারলে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমরা সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। এগুলা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আমার কটা ভাগ করেছে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের বেশ কিছু আছে। এরপর আছে ইম্পারেটিভ। ইম্পারেটিভেরও আমরা বেশ কিছু লিখেছি, প্র্যাকটিস পার্ট। এগুলা স্ক্রিনশট নিয়ে নিবে, দেখো। এরপর আসে অপটেটিভ। অপটেটিভ অপটেটিভ গেল। এরপর এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই যে প্র্যাকটিস পার্টগুলো আছে, এগুলো আমরা উপরের রুলস এবং গত ক্লাসে লেকচার 1 সেটা দিয়ে করতে পারবো। এগুলো তেমন কোনো কঠিন হবে না, তবে যেটা বললাম যদি কঠিন হয় তবে নিচের কমেন্ট বক্সে জানাবে। তো ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবং তোমাদের ফ্রেন্ডদেরকে ওইভাবে ক্লাস করার জন্য জানাও, যাতে তারা ওই ক্লাসগুলো সহজে করতে পারে। সো লাইক, শেয়ার এন্ড কমেন্ট। থ্যাংক ইউ এভরিওয়ান।